পারিনি। আর যখন চক্ষু খুললাম তখন তো আমি পুরো অবাক। দেখি আমার হাতে স্যালাইন লাগানো। আর সবচেয়ে বেশি অবাক মিশুকে দেখা হলাম। মেয়েটা মাথার কাছে বসে আমার মাথায় পানি পড়তে দিচ্ছে। কিন্তু কেন? আরে কি ব্যাপার, তুই এখানে কেন? ওহ, তোর ঘুম ভেঙে গেছে? তো এসব কখন হলো? তোর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো, আমি কি যেন ভেবে তোর রুমে এসেছিলাম। রুমে এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, তারপরেও তুই ঘুম থেকে উঠিসনি। আমি কয়েকবার তোকে ডাকলাম কিন্তু তুই উঠছিলি না। শেষে কি যেন মনে করে তোর শরীরে হাত দিলাম। ও, তোর শরীরে হাত দিয়ে তো আমি পুরাই অবাক। দেখি তোর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। শেষে আমি কোনো উপায় না পেয়ে পাশের বাসার আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে এখানে নিয়ে এলাম। ডাক্তার এসে বলল যে শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে তুই দুর্বল হয়ে পড়েছিস, তাই সেজন্য ডাক্তার কিছু ওষুধ ও স্যালাইন দিয়ে গেছে। আজকে কলেজ যাস না? না, আজকে যাইনি, কালকে যাব। আর কিছু না বলে বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম। আরে কি ব্যাপার, উঠছিস কেন? তো কি করব, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু বের হব। না, তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই। ডাক্তার তোকে 2 দিন বিছানা থেকে উঠতে মানা করেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আর কিছু বললাম না, চুপচাপ ওর কথা মতো শুয়ে থাকলাম। রাতে মিশু এসে বলল, কি রে, এখন কেমন লাগছে? ভালো। নে ধর, খাবারগুলো খেয়ে নিয়ে ওষুধগুলো খা। ধন্যবাদ, অনেক খিদে লেগেছিল। তারপর উঠে খাবারের প্লেটটা হাতে নিলাম। কিন্তু এখন আরেক বিপাক, খাবো কি করে? হাতে তো ব্যান্ডেজ করা। কি হলো, খাচ্ছিস না কেন? থাক, এখন আর খাবো না, খাবারগুলো রেখে দে, পরে খেয়ে নেব। পরে খেয়ে নিবি মানে? খাবারটা না খেলে ওষুধটা খাবি কি করে? আমি আর কিছু বললাম না। এদিকে মিশু আমাকে চুপ থাকতে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকালো। ওহ সরি, তোর তো হাতে ব্যান্ডেজ করা, তাহলে তুই ওই হাত দিয়ে তুলে খাবি কি করে? সেই জন্য তো বললাম পরে খাবো। আমার কথা শুনে মিশু কিছুক্ষণ কি যেন ভাবলো। তারপর খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিয়ে খাবারগুলো মেখে আমার মুখের সামনে তুলে ধরলো। যেহেতু এখন তোর হাত খারাপ, তাই এখন আমি খাইয়ে দিচ্ছি। নে, খা কর। আমি আর কি বলবো, পেটে লেগেছে প্রচুর খিদে, তাই কিছু না ভেবেই ওর হাতে খাওয়া শুরু করলাম। তবে একটা ব্যাপার আমার কেমন যেন মনে হচ্ছিল, বিশেষ করে যখন ওর হাতে তুলে খাচ্ছিলাম, মনের মাঝে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। খাওয়া শেষ, নে এখন এই ওষুধগুলো খেয়ে নে। ধন্যবাদ, সাথে সরি। ধন্যবাদটা বুঝলাম, কিন্তু সরিটা কিসের জন্য? ধন্যবাদটা এত কিছু করার জন্য, আর সরিটা কালকে রাতে তোকে থাপ্পড় মারার জন্য। আসলে কালকে রাতে রাগের মাথায় তোর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। রাগের মাথায় তোর গায়ে হাতে তুলেছিলাম, সেজন্য আমি আবার দুঃখিত। কিছু মনে করিস না? যা, তোকে ক্ষমা করে দিলাম। আমি জানি কালকে তুই যা করছিস সব রাগের মাথায় করেছিস, সেই জন্য আমি সেসব কথা মাথায় রাখিনি। ওকে। তাছাড়া কালকে দোষ আমারও ছিল। আমি যদি তোকে বাসা থেকে বের হওয়ার আগে জানিয়ে যেতাম, তাহলে আর এমন কোনো ঘটনা ঘটতো না। তার মানে স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? যাক, তাহলে কালকে তোকে থাপ্পড় মেরে ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম যে অযথা তোকে থাপ্পড় মারলাম। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর শরীর অসুস্থ বলেই এখন তোকে ক্ষমা করে দিলাম। তাছাড়া কালকে রাগের মাথায় ভুল করে আমার গায়ে হাত তুলেছিস বলেই এখনও তোকে আমি কিছু করিনি, নইলে দেখতি আমি তোর কি হাল করতাম। ভুলে যাস না আমার নাম মিশু। সেটা তো দেখতেই পাচ্ছিলাম, কিরকম বাচ্চাদের মতো চিৎকার করছিলে। আমি না থাকতে কালকে কিছু হতো সেটা তুই চিন্তা করতে পারবি না। কি আর হতো, ছেলেগুলোর কপাল পড়তো। এক একটার পিটিয়ে এমন অবস্থা করতাম যে সারা জীবনে আর বিয়ের নাম মুখে নিত না। হ্যাঁ, চন্নির মায়ের বড় গলা, কি হতো সেটা বুঝতেই পারছে। দেখ, বেশি প্যাকেট প্যাকেট করবি না এখন। ভালোই ভালোই বলছি, অসুস্থ আছিস, চুপচাপ শুয়ে থাক, নইলে কিন্তু ফলাফল ভালো হবে না। অবস্থা তেমন ভালো না, তাই ওকে রেগে যেতে দেখে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর, এই মিশু, একটু শুনবি? বল। আমাকে একটু ফোনটা এনে দে তো, অফিসে স্যারকে একটা ফোন করব। এই নে। ধন্যবাদ। ফোনটা নিয়ে আগে অফিসে একটা ফোন করে আমার অসুস্থতার কথা জানালাম। তারপর বাসায় ফোন করা হয়নি বলে বাসাতে ফোন করলাম, তবে আমার অবস্থার কথা বাসায় জানায়নি। এইভাবে চলে গেল 2 দিন।
এই 2 দিন বাসা থেকে বের হয়নি বলতে গেলে ভুল হবে, বলা যায় বের হতে দেয়নি। তবে একটা ব্যাপার আমার অনেক অবাক লাগলো, যে মেয়ে সারাক্ষণ আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো, সেই মেয়ে এখন আমার সেবা করছে। ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না। এখন মোটামুটি সুস্থ, তাই ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এর মাঝে মিশুর সামনে চলে এলো। কি রে, কিছু বলবি? তা বল, কি বলবি? কোথায় যাচ্ছিস তুই এখন? কোথায় আবার যাবো, অফিস যাচ্ছে। এমনিতেই 2 দিন ধরে যায়নি। আর কিছু বলবে? হ্যাঁ, সেটা বলার জন্যই তো আসলাম। তো বল। তুই তো এখন অফিসে আমার কলেজের সামনে দিয়েই যাবি, তাই না? তো তো বলছিলাম কি, যাবার সময় আমাকেও একটু কলেজে নামিয়ে দিস না প্লিজ। এত সকাল সকাল এখানে রিক্সা পাওয়া যায় না। ঠিক আছে, নামিয়ে দেব। ধন্যবাদ। তারপর মিশু চলে গেল। আমি আর কিছু না ভেবে রেডি হয়ে বাইকটা বের করে মিশুকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিস চলে গেলাম। তারপর কাজ শেষ করে রাতে বাসায় এসে আগের মতো প্রতিদিনের ন্যায় আজকে রান্নাঘরে রান্না করতে গেলাম। কি রে, এই রাতের বেলা এখন রান্নাঘরে কি করতে যাচ্ছিস? কেন আবার রান্না করতে হবে না? না থাক, এখন আর আজকে তোকে রান্না করতে হবে না। আজব, রান্না না করলে খাবো কি? না খেয়ে থাকবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আমি আজকে বেশি করে রান্না করেছি, যেটা আমার আর তোর দুজনের জন্যই যথেষ্ট। মিশুর কথা শুনে খানিকটা অবাক হলাম, মনে কিছুটা খটকা লাগলো। তা হঠাৎ করে আমার জন্য রান্না করতে গেলে যে? কি মনে করে এমন মহান কাজটা করলি শুনে? দেখ, বেশি বকবি না। আজকে ভুল করে বেশি রান্না করে ফেলেছি, তাই তোকে রান্না করতে মানা করলাম। এখন আমার রান্না করা খাবার খেলে খা, আর না খেলে নাই, এতে আমার কোনো ক্ষতি নেই। তাই তো বলি, তা না হলে মিস রাজরানী আবার আমার জন্য কষ্ট করতে যাবে। আমারই ভুল হয়েছে তোকে খাওয়ানোর কথা বলে। যা, তুই গিয়ে নিজে রান্না করে খা। আমি তোকে আমার রান্না করা খাবার খাওয়াবো না। আরে যা, ডাইনিটা তো রেগে গেল। ফাজলামিটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আর একটু রাগালে মনে হয় আমার কপালে খাবারে জুটবে না। এমনিতে অনেকদিন কারো হাতের ভালো রান্না খায়নি, নিজে যা রান্না করে সেটার কথা আর কি বলবো, কোনো মতো চলার মতো। এদিকে পেতনিটার রান্নাটা অবশ্য অনেক ভালো, সেটাই 2 দিনে অনেক ভালো করে বুঝতে পেরেছে। আরে কি ব্যাপার, তুই রাগ করছিস কেন? আমি তো তোর সাথে শুধু ফাইজলামি করলাম, আর তুই তাতে রেগে যাচ্ছিস? রাখ তোর ফাইজলামি। তোর ফাইজলামির গুষ্টি কিলাই আমি। তোকে আর আমি আমার রান্না করা খাবার খেতে দেব না। যা এখন রান্নাঘরে গিয়ে নিজে রান্না করে খা। দেখ, এমন করছিস কেন? বললাম তো আমি ফাইজলামি করছিলাম, তারপরে এমন করিস। তাছাড়া এখন এই অবলে রান্না করার ইচ্ছে হচ্ছে না। তো আমি কি করব? কি আর করবি, চল দুজন কি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এমনিতে আমার অনেক খিদে পেয়েছে। হো। তারপর আর কি, মিশুকে অনেক পাম্পট্টি দিয়ে ওর রান্না করা খাবারগুলো খেলাম। আহা কি স্বাদ! অনেকদিন পর মন মতো খেলাম। নইলে তো নিজে রান্না করা স্বাদহীন ঝাল বেশি লবণ করে রান্না খেতে হতো। রান্নাটা খেলাম, তবে এত ভালো না, কোনো মতো চলে আর কি। তো খেলি কেন? না খেলেই পারতি। খাওয়ার সময় প্লেট সহ আঙুরগুলো তো চেটে পুটে খেলি। দেখ, আম্মা আমাকে শিখিয়েছে খাবার যতই খারাপ হোক না কেন তা যেন কোনোভাবেই নষ্ট না করে। তাই তো আমার কথাটা মনে করি রুচি না হওয়া খাবারগুলো গিলে ফেললাম। ও, খেয়ে তো নিলাম, এখন আল্লাহ জানে খাবারটা হজম হবে কিনা। আমারই ভুল হয়েছে তোকে খেতে বলে। এই আমি কান ধরলাম, আর জীবনেও তোকে খাওয়ার কথা বলবো না। বেটা, তুই কখনো ভালো জিনিসের মূল্য বুঝবি না, আর কোনো দিন ভুলেও আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। ইস, কান খুলে একদম ছালফাড়া করে দিল। না, আর থাকা যাবে না। তো এখানে পেতনির মতো চিৎকার কর, আমি বরং নিজের রুমে গিয়ে ঘুমাই। এই বলে সেখান থেকে কেটে পড়লাম। এদিকে মিশু আমার কথা শুনে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। জানি মেয়েটা আমার কথা শুনে অনেক রেগে আছে, আর রাখবেই বা না কেন? এত সুন্দর রান্না যদি কেউ খারাপ বলে তাহলে রাখতে উঠবেই। রুমে এসে অফিসের কিছু কাজ ছিল, ওটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে নাস্তা করে বাসা থেকে বের হতে যাব। ঠিক সেই সময় আবার কি ব্যাপার, আজকে আবার কি হলো? না মানে বলছিলাম কি, আজকেও যদি একটু। বুঝেছি, চল। তারপর আবারও ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিস চলে এলাম। এভাবে চলতে থাকলো আরো কিছুদিন। এখন প্রতিদিন মিশুকে বাইকে করে ওর কলেজে নামিয়ে দেয়। এটা আমার এক প্রকার রুটিন হয়ে গেছে। মিশুর সাথে এখন আর তেমন ঝগড়াও করি না, বলতে গেলে এখন আমরা মোটামুটি অনেক ভালো বন্ধু।
বাসায় থাকলে এখন সারাক্ষণ একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে দিন পার করে। এদিকে বাসার অধিক কাজ এখন সব মিশুই করে, যেমন রান্না করা, রুম গুছিয়ে দেয়া, কাপড় কাচের সব কিছুই। আমাকে আর কোনো কাজ করতে হয় না। হেই শোন না, চল না আজকে বিকেলে একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবে? এমনিতেও অনেকদিন পর ছুটি পেলাম, তাই আজ শুধু বাসায় শুয়ে ঘুমাবো। কোথাও যাওয়ার থাকলে তুই একাই যা। প্রতিদিন বেলা পরে এত ঘুমাস, তারপরেও ঘুমানো শেষ হয় না। চল না প্লিজ, আজকে একটু বাইরে ঘুরতে যাই। এমনিতেও বাইরে আর খুব একটা যাওয়া হয় না, বাসায় বসে থেকে নিজেকে অনেকটা বোরিং লাগে। চল না প্লিজ। না, আমি এখন বাসা থেকে কোথাও বের হব না। ও, তার মানে তুই যাবি না, তাই তো? একদম ঠিক। ওকে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আজকে সারাদিন গোটা ঢাকা শহরটা ঘুরে বেড়াবো, আর বাসায় কখন ফিরবো তার কোনো সঠিক সময় বলতে পারবো না। তো যা না, আমি কি না করেছি নাকি? কোথায় যাবি না যাবি সেটা পুরোটাই তোর নিজের ইচ্ছে, এতে আমার বলার কি আছে? হো, রাগ দেখে নিজের রুমে চলে গেল। আর কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে থাকলাম। এদিকে আমার এখান থেকে রাগ করে যাওয়ার কিছুক্ষণ পর মিশু আবারও আমার এখানে এলো, তবে অন্যরকম ভাবে। আমি তো ওকে দেখে পুরাই হা হয়ে গেছে, নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না। হেই, এগুলো তুই কি পরেছিস? তোর চোখ কি কানা হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছিস না টি শার্ট আর 3/4 প্যান্ট পরেছি? সেটাই তো বলছে, এগুলো কেন পরেছিস? এসব তো ছেলে মানুষ পরে। তো কি হয়েছে, আমার ইচ্ছে হয়েছে তাই পরেছি, এতে তোর কি? আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? না, তোকে দেখতে একদম বিশ্রী লাগছে। যা, রুমে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। না, আমি এগুলো পরেই বাইরে ঘুরতে যাব। বললাম না এগুলো চেঞ্জ করে আয়। তুই যদি এখন এসব পরে বাইরে বের হস, তাহলে রাস্তার সব ছেলেরা তোর দিকে খারাপ নজরে তাকাবে, যেটা আমার একদম পছন্দ না। তাকালে তাকাবে, ওরা তো তাকাবে আমার দিকে, তোর দিকে তো আর না। এতে আমার সমস্যা না হলে তোর প্রবলেম কোথায়? আমার আমার সমস্যা হবে কেন? তাহলে এভাবে বাইরে যেতে মানা করছিস কেন? আমি তোকে এত কিছু বলতে বাধ্য নই। এখন যেটা বলছি সেটা কর। চুপচাপ রুমে গিয়ে এসব কাপড় চেঞ্জ করে আয়, অন্য কাপড় পর। আমিও তোর কথা শুনতে বাধ্য নই। আর একটা কথা বলে থাপ্পড় দিয়ে তো দাঁত করে ফেলে দেব।